হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো তোমাদের যেহেতু স্কুল খুলে গেছে, তাই তোমাদের কিন্তু স্কুলে প্রথম ইউনিট শুরু হচ্ছে ঠিক কিছুদিনের মধ্যে। তো তোমাদের আজকে আমি ক্লাস 6-এর বাংলা কমপ্লিট করিয়ে দিব, যেগুলি তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 1 এবং 2 প্রশ্নগুলো আজকে আমরা কভার করে নিব। তো দেখতে পাচ্ছ তোমরা শঙ্কর সেনাপতি, এবং তোমাদের প্রথম যে গল্পটি সাহিত্য, বাংলা সাহিত্য, সেটা হচ্ছে ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করব আমরা। ঠিক আছে না, শঙ্কর সেনাপতি কভার করে দেবো আজকের ভিডিওতে তোমাদের আমি। সেখান থেকে শর্ট কোশ্চেন যেমন 1-এর 2-এর, এবং পায়েন দাঁড়িয়ে আছেন, আকাশে নয়ন তুলি। ঠিক আছে না, তো প্রত্যেকটি গল্প কবিতা থেকে আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো। তারপর দেখতে হচ্ছে মন ভালো করা, শক্তি চট্টোপাধ্যায়। তারপর নেক্সট তোমার দেখতে হচ্ছে পশু পাখির ভাষা, সুবিময় রায়চৌধুরী। তো প্রত্যেকটি গল্প এবং কবিতা থেকে তোমাদের আমি শর্ট কোশ্চেন 1-এর 2-এর করিয়ে দেবো আজকে, যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং তোমরা যারা গল্পের প্রশ্ন উত্তরগুলো লেখনি, তো আজকের ভিডিও দেখে তোমরা দেখে লিখে নাও। প্রত্যেকটি প্রশ্ন তোমরা উত্তরগুলি খাতার মধ্যে লিখে নিবা। দেখতে পাচ্ছ তোমরা ঘাস ফড়িং, এখান থেকেও আমরা কোশ্চেন করবো আজকে, দেখে নিব। কুমোরের প্রকার, বাসা বাড়ি, এখান থেকেও আমরা প্রশ্ন দেখে নিব 1-এর 2-এর। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এরপর আমরা চিঠি থেকেও দেখে নিব শর্ট কোশ্চেন 1-এর 2-এর। মরশুমের দিনে, সুভাষ মুখোপাধ্যায় থেকেও আমরা দেখে নিব। ঠিক আছে, তো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের ইউনিট টেস্ট হবে বাংলা এক্সামের জন্য, তোমাদের কিন্তু আজকে আমি প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিব। তো প্রথমে আমরা শুরু করতেছি বাংলা সাহিত্য ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো এই গল্প থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নিব। তো দেখে নাও ভর দুপুরে থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেনগুলি যেগুলি তোমাদের বইয়ে আছে, তোমাদের লেখনি, দেখে আজকের এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে লিখে নাও। তো দেখো প্রথম প্রশ্নটি কি বলছে, 1-এর 1 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মস্থান কোথায়? তো বর্তমান বাংলাদেশের ফরিদপুরের জেলা চান্দা গ্রামে। ঠিক আছে, তার লেখা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। তো একটা হচ্ছে উলঙ্গ রাজা, আরেকটি হচ্ছে কলকাতার যিশু। ঠিক আছে, তারপর দেখো 2-এর প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। যেহেতু আমরা শর্ট কোশ্চেন দিকে বেশি ফোকাস করতেছি, তাই আমরা এই ভিডিওতে 1-এর 2-এর প্রশ্নগুলা আমরা আজকে দেখে নেব। তো 1 নম্বর প্রশ্নটি কি বলছে, 2-এর 1, অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? তো দেখে নাও উত্তরটি তোমরা। গরমকালে দুপুরে পথিকজন অসৎ গাছের নিচে বসে প্রখর রোদ থেকে কিছুক্ষণের জন্য মাথা বাঁচায় বলে। তোমরা দেখে উত্তরটি লিখে নাও, তোমরা যা লেখনি। তারপর দেখো 2-এর 2 নম্বর প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখেছে? তো 2-এর 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, গাছের নিচে শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে যেতে দেখেছে। তারপর দেখো 2-এর 3 নম্বর প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? তো উত্তরটি দেখে নাও তোমরা। নদীর ধারে কোনো একজন, অর্থাৎ কোনো এক ব্যবসায়ীর শুকনো খড়ের আটি বোঝাই করা বড় নৌকো বাঁধা আছে, এই দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। তো তোমরা এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেলা, তোমরা পাইলে তোমরা খাতার মধ্যে লিখে নিবা। তারপর দেখো 3 নম্বর প্রশ্নগুলি কি বলেছে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো শব্দগুলি কী কী দিয়েছে, তৃণ, তটিনী, গোরক্ষক, পৃথিবী ও জলধর। তো তোমাদের কি বলেছে, একই অর্থ শব্দ, মানে তৃণ মানে কি, ঘাস। ঠিক আছে, তারপর দেখো তটিনী মানে কি, নদী। গোরক্ষক মানে রাখাল। ঠিক আছে, পৃথিবী মানে বিশ্বভুবন, জলধর মানে মেঘ। তারপর কি বলেছে 4 নম্বর দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য পরিবর্তিত করো। মানে বিশেষ্য যে শব্দগুলি আছে সেগুলি তোমাদের বিশেষণ করতে হবে। যেমন ঘাস হচ্ছে বিশেষ্য, তো ঘাসের বিশ্লেষণ কি হবে, ঘেঁষো। রাখালে কি হবে, রাখালিয়া। আকাশের কি হবে, আকাশী। ঠিক আছে, তো মাঠের কি হবে, মেঠো। আদরে কি হবে, আদুরে। গাছের কি হবে, গেছো।
লোক কী হবে? লৌকিকতা। তো এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও, যারা যারা লেখনি তোমরা খাতার মধ্যে লিখে নাও। তো আজকের ভিডিওটি অল্প বড় হতে চলেছে, তাই তোমরা ধৈর্য সহকারে দেখবা। আজকের ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু প্রথম ইউটিসি বাংলা ক্লাস 6 কমপ্লিট করে দেবো তোমাদের, ঠিক আছে? তো তারপরে দেখো 5 প্রশ্ন, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। যেমন নদী, আদর, বাতাস। তোমাদের যে শব্দগুলো দেওয়া আছে তার সঙ্গে কিছু উপসর্গ শব্দ যোগ করতে হবে। সেই যোগ করার ফলে তো নতুন একটি শব্দ তৈরি করতে হবে। যেমন নদী কী হবে? উপনদী। আদর, অনাদর। বাতাস, প্রতিবাতাস। ঠিক আছে? তো এই শব্দগুলি তোমরা দেখে নাও। তো তারপর দেখো তোমাদের বড় প্রশ্নগুলি আছে, সেগুলি আমরা কভার করবো না আজকে, অন্য দিন আমরা কভার করে নেব। তো আজকে দিয়ে আমরা শর্ট কোশ্চেন 1-2 গেলে দেখবো, ঠিক আছে? তো নেক্সট আমরা যাচ্ছি সেনাপতি শঙ্কর, শ্যামল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে? তো এখান থেকে আমরা শর্ট কোশ্চেন দেখে নিচ্ছি এখন কী কী আসতে পারে তোমার পরীক্ষাতে। তোমরা যারা বইয়ের প্রশ্নগুলি এখন লেখনি, তো দেখে দেখে লেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলি। তো 1 নম্বর প্রশ্ন কী বলেছে? শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো দেখে নাও, বেঁচে থাকার স্বাদ, ভাস্কো গামার ভাইপো বই দুটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তিনি শাহজাদা দারাসুকো উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তো তারপর দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি কী বলেছে? নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তো তোমরা দেখে নাও প্রশ্নটি কী বলেছে। দেখো 2-1 নম্বরের, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? তো তোমরা পড়েছিলে এটা বইয়ের মধ্যে। কাছাকাছি, ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি থেকে আসে, পড়তে আসে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? স্কুলের জানালা দিয়ে আকাশে মেঘ দেখা যায় আর দেখা যায় পাখি উড়ছে। ঠিক আছে? তো 2-3 নম্বর প্রশ্ন, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তরটি দেখে নাও। শঙ্কর স্বপ্ন দেখে সেও পাখির মতো আকাশে ডানার বদলে 2 হাতে বাতাস কেটে উড়ছে, উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে? তো তারপর দেখো 2-4 নম্বর প্রশ্ন, শঙ্কর স্বপ্নে বাতাসের রং কি? তো উত্তরটি দেখো, শঙ্কর স্বপ্নে দেখা বাতাসের রং হলো নীলচে। ঠিক আছে? বাতাসের রং নীলচে। 2-5 নম্বর প্রশ্ন, এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়তেই পারে, এমন একটি প্রাণীর নাম কি? তো উত্তরটি দেখো, দক্ষিণ মেরু পার্বত্য প্রদেশে পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু দৌড়তে পারে। ঠিক আছে? তো তারপর দেখো 3 নম্বরের প্রশ্নটি কি বলেছে? গল্প থেকে একই অর্থ যুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। তো তোমাদের দেখো 3, 4, 5 এগুলি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, তোমরা ভালো করে দেখে নাও, পারলে তোমরা খাতার মধ্যে লিখে নাও। কি বলেছে? গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। তো তোমরা দেখো, বিদ্যালয়ে অনিল জগৎ একাগ্রচিত্র পাখা রোপণ করা। ঠিক আছে? তো দেখো একই অর্থযুক্ত শব্দ যদি আমরা খুঁজি, বিদ্যালয়ে কী হবে? স্কুল। অনিলের কী হবে? বাতাস। জগতের পৃথিবী। একাগ্র চিত্র মানে তন্ময়। পাখা মানে ডানা। আর রোপণ করা মানে ধোয়া। ঠিক আছে? তারপরে 4 নম্বর দেখো কী বলেছে? বিপরীত শব্দ লিখে তা নিয়ে বাক্য রচনা করো। ভিজে কী হবে? শুকনো। তো শুকনো দিয়ে আমাদের একটি বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা মানে সেই শব্দ থেকে আমাদের কিছু লিখতে হবে, 2-1 লাইন। যেমন শুকনো, শুকনো দিয়ে আমরা কী লিখতে পারি? প্রচণ্ড রোদে কচি আমগুলো শুকনো হয়ে পড়ে যাচ্ছে। বাইরে, বাইরের বিপরীত কি? ঘরে। উৎসবের দিনে কি ঘরে কারো মন বসে? ঠিক আছে? তোমাদের বানিয়ে বানিয়ে লিখতে পারো, তাও হবে। রাতের কী হবে? দিন। আজ ছিল শ্যামলির জন্মদিন, তাও হবে। গাঢ় কী হবে? পাতলা। রোজ, রোজ রোজ বড্ড পাতলা দুধ দেয় গোয়ালা। ঠিক আছে? তোমরা অন্য কিছু লিখতে পারো। বিশ্বাস, বিশ্বাসের বিপরীত কী হবে? অবিশ্বাস। অকারণে কাউকে অবিশ্বাস করা উচিত নয়। ঠিক আছে?
তো তারপর দেখো 5 নম্বর সন্ধি বিচ্ছেদগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসতে পারে এবারে। বঙ্গোপসাগর কী হবে? বঙ্গ প্লাস উপসাগর। তন্ময়, তৎ প্লাস ময়। সাবধান কী হবে? স যোগ অবধান, ঠিক আছে। তিসেক কী হবে? 30 যোগ 1। পঞ্চানন কী হবে? পঞ্চ যোগ আনন। তো তোমরা সন্ধি বিচ্ছেদগুলো ভালো করে দেখবা, খাতার মধ্যে লিখে নাও, এগুলি তোমার পরীক্ষা আসতে পারে। তো এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রশ্নগুলি কি আছে। কিন্তু তোমাদের কিন্তু যেগুলি আসবে এই পরীক্ষাতে সেগুলি করানো হচ্ছে 1-2 প্রশ্নগুলি। তো তারপর দেখো 10-এরগুলি আমরা দেখতেছি। নিচের বাক্যগুলি থেকে সংখ্যা বাচক শব্দ খুঁজে বের করো। তো তারপর দেখো 10-এর 1 নম্বর প্রশ্ন, 5-7 মাইল এর ভেতর বঙ্গোপসাগর। তো কী হবে? 5-7 মাইল, এটা হচ্ছে সংখ্যা। তারপর দেখো জনা 30 ছেলে মেয়ে। তো কী হবে? জনা 30। সেদিকে তাকে একটি ছেলে আনমনা হয়ে পড়েছে। এখানে একটি সংখ্যা বলেছে, তাই একটি হবে। একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। তো এখানে কী হবে? একদিন, ঠিক আছে। এগুলি আমরা সংখ্যা লিখতে হবে। এরপর আমরা আসতেছি তোমাদের ক্লাস 6-এর বাংলা 4 নম্বর অধ্যায়, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনরিক হাইনে, ঠিক আছে। দেখে নিচ্ছি এখান থেকে কী প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে, এবং বইয়ের তোমরা যারা প্রশ্ন উত্তর লেখনি দেখে লিখে নাও এই ভিডিওটি দেখে। বইয়ের প্রশ্ন উত্তর তোমরা যারা লেখনি বইয়ের খাতার মধ্যে তোমরা দেখে লিখে নাও, এবং কি আসতে পারে সেগুলি তোমাদের পড়ে দিচ্ছি আজকের ভিডিওতে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? হাইনরিক হাইনের জন্ম কোথায়? তো জন্ম হচ্ছে জার্মানির রাইন নদীর তীরে ভুসেল ড্রপ এ, ঠিক আছে। কবি হাইন এর লেখা 2টি কবিতায় বইয়ের নাম লেখো। তো কী হবে? উত্তর সাগর, গীতিকা, জার্মানি, এক শীতের রূপকথা। 3 নম্বর প্রশ্ন, কবি হাইন এর লেখা 2টি গদ্য গ্রন্থের নাম লেখো। তো কী হবে? ফরাসি পরিস্থিতি, ধর্মের ইতিহাস, ঠিক আছে। তো তারপর দেখো 2 নম্বর প্রশ্ন উত্তরগুলি কি বলেছে। তো তারপর দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলেছে? ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে, ঠিক আছে আমাদের। তো তোমার দেখো 3টি অপশন দিয়েছে, যেটা সঠিক সেটাকে তোমার উপরে লাইট চিহ্ন দিতে হবে। উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো লগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে আছে। তো কী হবে? এটা উত্তরে, দেখো এখানে লেখা আছে। 2 নম্বর প্রশ্ন, যেন বরফের সোনালি রূপালি সবুজে কাপড় পরে। তো কী হবে? রূপালি। প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর গাছ। তো কী হবে? পাম গাছ। 4 নম্বর প্রশ্ন, জার্মান ভাষায় কবিতায় লেখেননি। কী হবে? গোয়েঠে, রিলকে, শেক্সপিয়ার। কী হবে? শেক্সপিয়ার, সঠিক উত্তর। তো তারপর দেখো 3-এর প্রশ্নগুলি আমরা দেখে নিচ্ছি এবার। নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? পাইন গাছ সাধারণত কোন কোন অঞ্চলে দেখা যায়? তো দেখো কোন কোন অঞ্চলে দেখা যায়। বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। উত্তরে তোমরা দেখে লিখে নাও। বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে দেখা যায়, এই দেখো। তারপর দেখো 3-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে? পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? তো দেখো 2-এর 2, তো দেখে নাও 3-এর 2 নম্বর প্রশ্ন উত্তরটি। কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালী কাপড় পরে আছে, ঠিক আছে। 3-এর 3 নম্বর প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? তো উত্তরটি দেখে নাও। পাম গাছ দাঁড়িয়ে আছে মরু তটে। 3-এর 4 নম্বর প্রশ্ন, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। তো তোমরা উত্তরটি দেখে লিখে নাও। তো তারপর দেখো 4-এর প্রশ্নগুলি। তো যেগুলি ছোট ছোট প্রশ্ন সেগুলি আমরা দেখে নিচ্ছি। তোমাদের আগে বললাম 1-2 প্রশ্নগুলি আমরা আছে কভার করব। তো দেখে নাও, তা আমরা দেখে নিচ্ছি 4-এর 1, 2, 3 নম্বরের কোশ্চেনটি, উত্তরটি। পাম গাছের বুক বেদনায় ভরা কেন? ঠিক আছে, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তরটি দেখে নাও। পাম গাছ থাকে মরু অঞ্চলে, সূর্যের উত্তাপে সে সারাক্ষণ তপ্ত হয়ে থাকে, তাপ সহ করতে করতে তার বুক বেদনায় ভরে গেছে।
4-এর 2 নম্বর প্রশ্ন, পাইন গাছ কি স্বপ্ন দেখে? তো উত্তরটি দেখে নাও তোমরা 4-এর 2 নম্বরের। এই বরফের দেশ আর পাইন গাছের ভালো লাগছে না, সে স্বপ্ন দেখে সে এবার মরুভূমির দেশে যাবে, সেখানে সে প্রভাতে সূর্য দেখবে, সূর্যের উত্তাপে সে নিজেকে তপ্ত করবে। ঠিক আছে, তো তারপর দেখো 4-এর 3 নম্বর প্রশ্ন, বরফের দেশে পাইন গাছ মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন? তো উত্তরটি তোমরা দেখে নাও। বরফের দেশে পাইন গাছ দিনরাত বরফের আস্তরণে ঢাকা হয়ে থাকে। বরফ অত্যন্ত শীতল, ভয়ঙ্কর শীত আর তার শো হয় না। জন্মাবধি সে হয়তো বরফেরই রূপালী কাপড় পরে আছে। দূরের ওই যে পাম গাছ মরুভূমিতে বাস করে, সে প্রতিদিন প্রভাতের সূর্য ওঠা দেখে, সূর্যের আলোয় সে নিজেকে তপ্ত করে। তাই পাইন গাছ স্বপ্ন দেখে সে এবার মরুদটে গিয়ে প্রভাতের সূর্য নিজেকে তপ্ত করে। ঠিক আছে, তো তারপর দেখো 7 নম্বর কি বলেছে, নানা রকম গাছের নাম লিখে নিচের শখটি পূরণ করি। পার্বত্য অঞ্চল মানে কি? পাহাড়ে অঞ্চলে কোন কোন গাছ জন্মায়? পাইন, ওক, দেবদারু, বাঁশ, চা, আপেল, কমলালেবু, উইকো, ফার। এবং মরুভূমি মানে কি? যেখানে বালি। ঠিক আছে, তো সেখানে কি জন্মায়? খেজুর, পাম। তো এবার আমরা দেখছি নেক্সট আমরা আসলাম 6 নম্বর অধ্যায়ে, মন ভালো করা, শক্তি চট্টোপাধ্যায় থেকে। ঠিক আছে, তো এখান থেকে কি শর্ট কোশ্চেন আছে আমরা দেখে নিচ্ছি। তো দেখে নাও এখানকার শর্ট কোশ্চেনগুলি, যেগুলি তোমাদের পরীক্ষা আসতে পারে এবং তোমরা যারা করনি দেখে লিখে নাও উত্তরগুলি, প্রত্যেকটি উত্তর। শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? তো উত্তর লিখে নাও। শক্তি চট্টোপাধ্যায় কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। 1-এর 2 নম্বর প্রশ্ন, তার রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। তো দেখো উত্তরটি, তার রচিত 2টি কাব্যগ্রন্থের নাম হে প্রেম, হে নিঃস্ববধ ও সোনা মাছি খুন করেছি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখো কি বলেছে, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখে তা বাক্য রচনা করো। হর্ষব, খর, শান্ত। তো দেখো কি বলেছে, হর্ষব কি হবে? দিগ্গ। ঠিক আছে, বিপরীত শব্দ কি হবে? দিগ্গ মানে অনেক বড়। কলকাতাতে মুম্বাই পায় 1500 কিমি দিগ্গ পথ, মানে রাস্তা। ঠিক আছে, দিগ্গ। খর মানে কি হচ্ছে? মৃদু। রোগীটি তখন মৃদু কণ্ঠে কথা বলছিল। ঠিক আছে, খর কি হবে? মৃদু। রোগীটি তখন মৃদু কণ্ঠে কথা বলেছিল। শান্ত কি হবে? অশান্ত। ভাদ্র মাসে এবার আকাশ এমন অশান্ত হবে ভাবতে পারিনি। মানে তোমরা জানো সবাই ভাদ্র মাসে কিন্তু খুব গরম হয়। তো তারপর দেখো 3-এর প্রশ্নগুলি কি বলেছে, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। রৌদ্রুর গা, রৌদ্রু কথা থেকে এসেছে? রোদ থেকে এসেছে। এবং গা কথা থেকে এসেছে? গাত্র থেকে এসেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে, হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক 5টি শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্য প্রয়োগ করো। ঠিক আছে, তো স্বাধীন যে বলেছে তোমাদের হাওয়া বাতাসের মতন, সেটা হচ্ছে বনজঙ্গল। দক্ষিণ আমেরিকার অ্যামাজনে জঙ্গল অত্যন্ত ভয়ঙ্কর। তারপর আরেকটি কী হবে? হাটে বাজারে, আজকাল হাটে বাজারে মারাত্মক ভিড় হয়, লোকজন দিশেহারা হয়ে যাচ্ছে। গ্রামগঞ্জে, এখনও গ্রামগঞ্জের মানুষ কিছু টাটকা ফলমূল, মাছ মাংস খেতে পায়। নদ নদী, ভারতবর্ষের বুকে আছে অসংখ্য নদ নদী, রাতকানা পথঘাট। 7-এর প্রশ্নগুলি কি বলেছে, নিচের শব্দগুলি উত্তর নিজের ভাষায় লেখো। কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। তো উত্তরে দেখো, কবির মনে যেসব প্রশ্ন জেগেছে সেগুলি হলো, মাছরাঙ্গা গায়ের মতো মন ভালো করা রৌদ্রু কেন? 1 নম্বর। 2 নম্বর, হর্ষব দিগ্গ আকাশের রং কেন কখনো খর কখনো শান্ত হয়? 3 নম্বর, বন কেন লাল হলুদ সবুজাভ হয়? 4 নম্বর, পাতারা কেন হাওয়ায় বাতাসে নড়ে ইত্যাদি। ঠিক আছে, তো 4-এর 2 নম্বর প্রশ্ন কি বলে দেখো, মন ভালো করা রৌদ্রুকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো উত্তরটি দেখে নাও।
মাছরাঙ্গাটি গায়ের সঙ্গে তুলনা করেছেন। 7-এর 3 নম্বর প্রশ্ন, মাছরাঙ্গা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? তো উত্তরটি দেখে নাও। মাছরাঙ্গা পাখির রং কবির চোখে ধরা পড়েছে হর্ষব দিগ্গ নীল। তো তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবা কিন্তু, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং তোমরা নেক্সট কোন সাবজেক্টের উপর তোমার ভিডিও চাচ্ছ সেটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবা, সেই কমেন্ট দেখেই তোমাদের ভিডিও বানিয়ে দেবো নেক্সট, ঠিক আছে? তো তারপর দেখো তারপর দেখো 7-এর 4 নম্বর প্রশ্ন কি বলেছে, গাছের ডালে বসা মাছরাঙ্গা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। তো উত্তরটি দেখো, রঙিন বস্তু আমাদের প্রত্যেকের মনকে আকর্ষণ করে। শক্তি চট্টোপাধ্যায়ও রঙিন মাছরাঙ্গা দেখে মুগ্ধ হয়েছেন। প্রত্যেকেই চায় তার মন ভালো থাকুক। ভালো জিনিস আমাদের মন সারাক্ষণ খুঁজে বেড়ায়। ভালো খাবার, ভালো পোশাক, ভালো কথা, ভালো সুর, ভালো গান, ভালো ঘর, ভালো বিছানা, ভালো দৃশ্য ইত্যাদি। মাছরাঙ্গার রং কবির মনকে এত বেশি মুগ্ধ করেছে যে তা তিনি আর ভুলতে পারছেন না, ঠিক আছে? তো তোমরা দেখে দেখে লেখে নাও উত্তরগুলি যারা লেখনি এখনো। তো পরবর্তী চ্যাপ্টারটি আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে পশু পাখির ভাষা, সুবিময় রায়চৌধুরী। তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি কী কী প্রশ্ন আছে এবং কী কী আসতে পারে। তো তোমরা দেখে নাও 1-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে, সুবিময় রায়চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? তিনি হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। সুবিময় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি দেখে নাও, সন্দেশ পত্রিকার সঙ্গে। কি বলেছে 2 নম্বর, কোনটি কার ডাক মিলিয়ে রাখো? তো ব্যাঙের ডাক কি? মকমকি। হাতির ডাক বিহন। পাখির ডাক কাকলি। কোকিলের ডাক কুকু কুহু। ঘোড়ার ডাক হেসা। ময়ূরের ডাক কেকা, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর কি বলেছে, 3 নম্বর প্রশ্নটি, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশ্লেষণ ও বিশ্লেষণে গুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। তো কি বলেছে, পশু কিউবে পাশব, মুখ কিউবে মৌখিক, মন মানসিক, পরীক্ষা পরীক্ষিত, চালাক চালাকি, অর্থ অর্থপূর্ণ, লোভ লোভী, জন্তু জান্তব, মেজাজ মেজাসি, ঠিক আছে? তোমরা দেখে দেখে লেখেন উত্তরগুলি। তারপরে কি বলেছে 4 নম্বর, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশগুলিকে আলাদা করে দেখাও। দেখো, মুরগিরা তিতির ডাক শুনে আসে। তো উদ্দেশ্য কি হবে? মুরগিরা, মুরগিদের দেখেই তো আসে না, তো উদ্দেশ্য কি হবে? মুরগিরা। আর বিধেয় কি হবে? তিতি ডাক শুনে আসে। তাই পাখিরাও ভয়, তো এখানে কি হবে? পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রবেশ করে, ঠিক আছে? প্রবেশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। তো তারপর দেখো 3 নম্বর, কাস্টাং সাহেব পায়। তো এখানে কি হবে? কাস্টাং সাহেব পায় 40 বছর বনজন্তুর সঙ্গে থেকেছেন, ঠিক আছে? তারপর কি হবে? শিম্পাঞ্জি ওরাং উদ্দেশ্য, এদের কিছু লেখা হয়নি, এদের বিষয়ে কিছু লেখা হয়নি। তোমরা দেখে দেখে লিখে নাও উদ্দেশ্য বিধেয়গুলি। তো তারপরে কি বলেছে, প্রতিশব্দ। পাখি কি হবে? পাখিকে আমরা কি কি বলতে পারি? আর কি কি বলতে পারি? দেখো, পাখি কি বলতে পারি? বিহং, পক্ষী, খেচর, খক, বিহক। কুকুরকে কি বলতে পারি? কুকুরু। কুকুরকে কি বলতে পারি? কুকুর। সারমে, কুত্তা, সা, নেরি কুত্তা, নেরি কুকুর, নেরি কুকুর। সিংহ কি বলতে পারি? কিশোরী, মৃগরাজ, পশুরাজ ও মৃগেন্দ্র। হাতিকে কি বলতে পারি? মাতং, কুঞ্জর, হস্তি, করি, গজ, এরাবত, ঠিক আছে? বাঘকে কি বলতে পারি? সাদুল, বাঘ ও দিব্যি। তো তারপর দেখো 6 প্রশ্নগুলি কি বলেছে, নিচের যে শব্দগুলি এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করো, লেখো। কুকুর রাও মানে এখানে কি? বহু বোঝাচ্ছে।
2 নম্বর, তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, এখানে কি তোমার মানে এক বোঝাচ্ছে। 6-এর 3 নম্বর প্রশ্ন, বিপদের সময় পরস্পরকে জানবার উপায়ও পশুরা বেশ জানে, এখানে কি হবে পশুরা মানে বহু বোঝাচ্ছে। তারপর 4 নম্বর দেখো কি বলে, হিউবেন কাস্টাক নামে একজন, এখানে কি হবে একজন সাহেব, তাই কি হবে একজন বোঝাচ্ছে, এক বোঝাচ্ছে। একেও ভাষা বলতে হবে, একেও মানে কি এক বোঝাচ্ছে না, ঠিক আছে। তুমি দেখে দেখে লেখেন উত্তরগুলি এটা। তো তারপর দেখো বড় প্রশ্নগুলি, ঠিক আছে এগুলো। তারপর দেখো বড় প্রশ্নগুলি, এগুলি আমি পরে করাচ্ছি, ঠিক আছে, পরে ভিডিওতে করে দিব তোমাদের। আজকে তোমাদের একদম ছোট ছোট কোশ্চেনগুলো করাবো। তো তারপর দেখো চ্যাপ্টার, তারপরে অধ্যায় দেখো 9 নম্বর, ঘাস ফড়িং অরুণ মিত্র। তোমাদের আগেই বললাম ভিডিওটি বড় হতে চলেছে, তাই তোমরা ধৈর্য সহকারে দেখবা। তো দেখো ঘাস ফড়িং এর প্রশ্ন উত্তরগুলি। কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন? উত্তরটি কি হবে ফরাসি ভাষায়। 1-এর 2 নম্বর প্রশ্ন, তার লেখা 2টি কবিতার বইয়ের নাম লেখো, কি হবে খুঁজতে খুঁজতে এতদূর ঘনিষ্ঠ তাপ। তো তারপর দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বাক্য উদ্দেশ্য ও বিধেয় অংশগুলিকে আলাদা করে দেখাও, ঠিক আছে। তো দেখো 2-এর 1 নম্বর প্রশ্নটা, ভাবনা করে পারতাম না আমরা, তো আমরা কি হবে এখানে উদ্দেশ্য, আর ভাবতাম না পারতাম না এটা বিধেয়, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফড়িং, তো ঘাস ফড়িং উদ্দেশ্য, বাকিটা সবুজ থেকে এখানে হবে বিধেয়, ঠিক আছে। আমার ঘরে দরজা এখন সবুজে সবুজ, আমার ঘরে দরজা এটা হচ্ছে কি উদ্দেশ্য, এখন সবুজে সবুজ বিধেয়, ঠিক আছে। 2-এর 4 নম্বর প্রশ্ন, ভিজে ঘাসের উপর আমাকে যেতে হবে আবার, তো আমাকে কি হবে এটা, আমাকে এটা উদ্দেশ্য, ভিজে ঘাসের উপর যেতে হবে আবার বিধেয়, এটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। তো তারপর দেখো 5-এর নম্বর প্রশ্নগুলি, যেগুলি যেহেতু এগুলো বড়, তো তারপর দেখো 5-এর প্রশ্নগুলি কি বলেছে, যেহেতু এগুলো 3-এর প্রশ্ন, তো তাই আমি তোমাদের এখানে 2টি প্রশ্ন দেখাচ্ছি। কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? তো তারপর দেখো উত্তরটি, কবি অরুণ মিত্র জন্মেছেন গ্রামের সবুজ তৃণভূমিতে পা রেখে তিনি বড় হয়ে উঠেছেন। একদিন ঝিরঝিরে বৃষ্টির পর তিনি যখন সবুজ ভিজে ঘাসের পা রাখলেন, তখনই ঘাস ফড়িং তাকে দেখা দিল, এদিক ওদিক লাফ দিল। কবি বুঝলেন ঘাস ফড়িং সামনাসামনি ঘাসেই লাফালাফি করেছে। কবি বুঝলেন ঘাস ফড়িং তার সঙ্গে আত্মীয়তা গড়ে তুলেছে। কবি তার আত্মীয়তার গভীর অনুরাগের সঙ্গে গ্রহণ করলেন, ঠিক আছে। তো তারপর দেখো 5-এর 3 নম্বর প্রশ্ন দেখাচ্ছি তোমাদের, ঘাস ফড়িং এর কাছে থেকে চলার আসার সময় কবি মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও, ঠিক আছে। তো দেখো উত্তরটি, প্রত্যেকেরই কম বেশি বন্ধু থাকে, কবিরও বন্ধু হয়েছে ঘাস ফড়িং এর সঙ্গে, গভীর বন্ধুত্ব বেড়েছে, বন্ধুত্বের সেই আকুলতা থেকেই কবির মন খারাপ হলো, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি নেক্সট। তো এবার আমরা দেখে নিচ্ছি 10 নম্বর অধ্যায়, কুমোরের পোকার বাসা বাড়ি, গোপালচন্দ্র ভট্টাচার্য। তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি কি কোশ্চেন আছে ছোট ছোট। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কি ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন? তো উত্তরটি দেখো, জীব জগতের খুঁটিনাটি তথ্য সহজ ভাব ও নরম ভাষায় লিপিবদ্ধ করার জন্য তিনি স্মরণীয় হয়ে উঠেছেন। তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বইয়ের নাম হলো বাংলা কীটপতঙ্গ। 2-এর 1 নম্বর প্রশ্ন, কুমোরের পোকার চেহারাটি কেমন? তো উত্তরটি লেখো, কালো রঙের লিকলিকে এক প্রকার পোকা, গায়ের রং আগাগোড়া মিশে কালো, কেবল শরীরে মধ্যস্থলে বোটার মতো সরু অংশটি হলদে।
তো তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, কুমোরের পোকা কি দিয়ে বাসা বানায়? উত্তরটি দেখো, ভিজে মাটি দিয়ে কুমোরের পোকা বাসা বানায়। 3 নম্বর প্রশ্ন, কোনো অদৃশ্য স্থানে কুমোরের পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝায়? উত্তরটি দেখে নাও, যখন কোনো অদৃশ্য স্থানে কুমোরের পোকা বাসা বাঁধে তখন তার তীক্ষ্ণ একটানা গুনগুন শব্দ শোনা যায়। 4 নম্বর প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমোরের পোকা কি করে? উত্তরটি দেখো, মাকড়সা দেখলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না, শরীর ফুলিয়ে এরকম বিষ ঢেলে দেয়। ঠিক আছে। 3 নম্বর দেখো, বিশেষ্য শব্দগুলিকে বিশ্লেষণের শব্দগুলিকে বিশেষ্য করো। লম্বাটি কি হবে? লম্বা। স্থান স্থানীয়। নির্বাচিত নির্বাচীন। নির্বাচিত নির্বাচন। নির্মাণ নির্মিত। সঞ্চিত সঞ্চয়। নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ শব্দ খুঁজে বার করো। তো 4-1 কি হবে? জন্য হবে। 4-2 থেকে। 4-3 দিয়ে। ঠিক আছে, তোমরা দেখে দেখে লেখা নাও উত্তরগুলি। তো তারপর দেখো নিচের 7 নম্বর সন্ধি বিচ্ছেদ যেগুলি তোমার পরীক্ষা আসতে পারে। যথেষ্ট, যথাযোগ, ইষ্ট। ঠিক আছে, দেখে দেখে লেখে নাও তোমরা, এগুলি ইম্পর্টেন্ট, এগুলি প্রথম পরীক্ষা আসতে পারে। 1-2 প্রশ্ন। পরীক্ষা কি হবে? পরিযোগ ইক্ষা, যুক্ত খ আছে দেখো। পূর্বোক্ত কি হবে? পূর্বযোগ উক্ত। চক্রাকার, চক্রযোগ আকার। জলাশয়, জলাযোগ আশয়। নিরস্ত কি হবে? নিরস্ত কি হবে? নির্যোগ অস্ত্র। ঠিক আছে। দেখো বড় প্রশ্নগুলি আমরা অন্য সময় করে নিব। তো দেখো দেখতে পাচ্ছ বড় প্রশ্নগুলি 8-এর, এগুলি আমরা অন্য ভিডিওতে করে দিব। তো আজকে ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনগুলি দেখে নেব জাস্ট। তারপর দেখো চিঠি, 12 নম্বর অধ্যায়। দেখো চিঠি থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে ছোট ছোট দেখে নিচ্ছি। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? দেখো উত্তরটি, মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই, কোড়াকুড়ি, মেঘ, দেওয়া, ফোকা ভাই প্রভৃতির কাছ থেকে। 2 নম্বর প্রশ্ন, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? উত্তর দেখো, ভোর জাগানো সুর ভরা চিঠি। চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে? উত্তরটি দেখে নাও, ভোরে সূর্য উঠলে নদীর বালু চড়ে যে আলো ঝিকমিকি করে তা জানিয়ে চিঠি লিখেছে চখাচখি। 4 নম্বর প্রশ্ন দেখো, গাং শালিক তার চিঠিতে কি বলেছে? দেখো, গাং হলো ছোট নদী, তার পাড়ে থাকে প্রচুর শালিক, মাঝে মাঝে শিকার ধরা নিয়ে মারামারি করে, তাই তাদের বিচার করার জন্য কবি তাদের মোড়ল হওয়ার জন্য তারা চিঠি লিখেছে। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটি, বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন? বাবুই পাখির চিঠিটি হলো কিচমিচির সুরে ভরা। 6 নম্বর প্রশ্ন, কোড়াকুড়ি পাঠানো চিঠিটির বর্ণ দাও। উত্তরটি দেখে নাও, বাংলাদেশে বর্ষাকালের প্রধান ফসল হলো ধান, সেই ধান ক্ষেতের বর্ষার জল ঢুকেছে ধান গাছের পাতা, তখন শুধু সবুজে সবুজে সমগ্র প্রকৃতিকে ভরিয়ে তুলেছে, জলধারায় ধানের সেই সবুজ পাতাগুলি আসর জমিয়ে নাচানাচি করেছে। ঠিক আছে, করছে। 7 নম্বর প্রশ্ন। তো এরপরে আমরা দেখে নিচ্ছি মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়। এখান থেকে আমরা প্রশ্ন দেখে নিচ্ছি কি আসতে পারে তোমাদের পরীক্ষায়, এবং তোমরা যাদের লেখনি প্রশ্ন উত্তরগুলি দেখে থেকে লিখে নিবা। তো 1 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো উত্তরটি হলো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। তো উত্তরটি দেখে নাও, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম ঢোল গোবিন্দের আত্ম দর্শন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? 2-1, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো উত্তরটি দেখে নাও, ধান শব্দটি এসেছে ধান্য থেকে, কিন্তু আমাদের পাঠ্যাংশে মরশুমের দিনে প্রবন্ধে বলা হয়েছে ধান
বলতে ধন, অর্থাৎ ধন থেকে ধান শব্দটি এসেছে। তো 2 নম্বর প্রশ্ন, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? তো অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া মানে শেষের দিকে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? তো উত্তরটি দেখে নাও। এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে চাষাবাদ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, বসুধরা বধ কোন ঋতুতে হয়? তো উত্তরটি দেখে নাও গ্রীষ্ম ঋতুতে বসুধরা বধ হয়। 5 নম্বর প্রশ্ন, মেঘকে নামবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে, তাকে কি নামে ডাকে? উত্তরটি দেখে নাও। মেঘারানী, কালা মেঘা, ধলা মেঘা ইত্যাদি, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশ্লেষণ ও বিশ্লেষণের শব্দগুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। তো দেখো উত্তরগুলি কী হবে, মফম্বল কী হবে, মাপ সস্লিক, ঠিক আছে। বৎসর কী হবে, বাৎসরিক। খড় খরা, বরত বার্ত, বিস্তর বিস্তারিত, পর্বত পার্বত্য, ঝড় ঝরে, ঝড় ঝোড়ো, ঠিক আছে। তো তারপর দেখো 5 নম্বরে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা আজকে ভিডিওতে দেখতেছি, ঠিক আছে। তো দেখো 5 নম্বর, পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। তো দেখো কী হবে সমার্থক শব্দ, অম্বর কী হবে, আকাশ, ধরা কী হবে, বসু, মৃত্তিকা মাটি, প্রান্তর মাঠ, তঠিনী কী হবে, নদী, ঠিক আছে। তো তারপরে দেখো 7 কি বলেছে, শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও। তো মুহূর্ত বানান যেটা আছে সঠিক সেটা হচ্ছে দেখো ময়সু হয় দীর্ঘ তয় রে কথায় আছে, দেখো সেটা নিচে দাগ দিয়ে দাও। 7 2, অগ্রায়ণ সঠিক যে বানানটা আছে সেটা কি, দেখতে পাচ্ছ অ গয় রেপ কোথায় আছে, দেখো গয় রেপ হয় আকার মধ্যাহ্ন, ঠিক আছে, এটা আছে সঠিক উত্তর। 3 নম্বরটি সঠিক উত্তর, এখান থেকে দাগ দিয়ে দাও। বিলক্ষণ সঠিক কি, বয়সী ল, তবে কি আছে খ, তবে কি মধ্যাহ্ন, কোনটা 1 নম্বর সঠিক উত্তর, এটা দাগ দিয়ে দাও। 7 4 মরিচিকা বানানটি কোনটা সঠিক উত্তর, দেখো ম বুষ্ণের রয় দীর্ঘি কোথায় আছে, দেখো এই দেখো চয়সি কয়েকার কা, তারপরে 2 নম্বরের সঠিক উত্তর। তো আজকের ভিডিও তোমাদের আমি ক্লাস 6 বাংলা কমপ্লিট করে দিলাম, যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে পরীক্ষা দেওয়ার কথা আছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আগের কোন সাবজেক্টের উপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটা নিচে অবশ্যই কমেন্ট করবা, সেই টপিকের উপরে আমি ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে না। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, মিলব একটি নতুন ভিডিওতে।